প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে। আমি আছি রাকেশ রহমান, LB24 স্টুডিও থেকে। আমরা কথা বলবো দেশ নিয়ে, আমরা কথা বলবো দেশের রাজনীতি নিয়ে, আমরা কথা বলবো দেশের সমসাময়িক সমস্যা নিয়ে। আজ আপনাদের সামনে এসেছি, আপনারা জানেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটি ভয়াল রূপ ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বস্তরের ছাত্ররা আজ এক কথা এক দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথিবৃন্দ। আমি একে একে তাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সাইম। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং কলাকুশলী এবং দর্শকদেরকে। এবং আমার বাম দিকে আছেন একজন ছাত্রনেতা, গ্রিনউইচ ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিটির এক্স প্রেসিডেন্ট কাজী মুসিব। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের স্টুডিও। আপনাকে ধন্যবাদ ডাকার জন্য। প্রিয় দর্শক, আমরা সকাল থেকেই বিভিন্ন রকম খবর পাচ্ছি, কিন্তু খবরগুলো আমরা পুরোপুরিভাবে পাচ্ছি না। কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে বাংলাদেশের ইন্টারনেট কানেকশন এবং বিচ্ছিন্ন হয়ে আছে নেটওয়ার্ক। সেই কারণে আমরা এখন পর্যন্ত পুরোপুরি কোনো খবর পাচ্ছি না। কিছু কিছু বুলেটিন খবর আমরা পাচ্ছি, ৪-৫ ঘন্টা পর পর একটি একটি করে বুলেটিন খবর পাচ্ছি, কিন্তু মৃত্যুর সংখ্যা আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের হাতে নেই। কিন্তু ধারণা করা হচ্ছে বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ সংখ্যা তারা দিচ্ছেন তার থেকে অনেক বেশি সংখ্যায় দাঁড়িয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সারা দেশে ৩০০টির উপরে বিডিআর বুলেটিন তারা নিয়োগ করেছেন এবং ঢাকা শহরে ৭০টির উপরে। এবং ছাত্ররা তাদের আন্দোলনে অব্যাহত রয়েছে এবং ছাত্রদের পাশাপাশি সাধারণ জনগণ এবং তাদের যে অভিভাবক তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে রয়েছেন। আমি প্রথমেই ব্যারিস্টার সাইম সাহেবকে প্রশ্ন করব, এই আন্দোলনে সরকারের কি ধরনের ভূমিকায় সরকার নেমেছেন বা সরকার দেখছেন? সরকার কী ধরনের ভূমিকা নেমেছেন এটা তো সারা পৃথিবী দেখতে পাচ্ছে। সরকার যে কোনো আন্দোলন তাদের বিরুদ্ধে হবে সেটাকে তারা নির্মমভাবে দমন করবে, এটা হচ্ছে তাদের ইতিহাস। ২০০৮ সালে একটা বিতর্কিত ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এ পর্যায়ে ক্ষমতায় আসে এবং ২০০৯ তারা সরকার গঠন করে। এবং তখনই তাদের উদ্দেশ্যটা ছিল যে একদলীয় শাসন ব্যবস্থা তারা এদেশে কায়েম করবে, শেখ মুজিবুর রহমানের মতো। বাকশাল যেমন হয়েছিল ১৯৭৫ সালে। সেটা শেখ মুজিব সফল করতে পারেনি, তাকে মরতে হয়েছিল সে কারণে। কিন্তু শেখ হাসিনার ভেতরে ছিল সেই প্রতিশোধের আকাঙ্ক্ষা, তার মধ্যে একটা আক্রোশ ছিল যে তার বাবার দেখিয়ে যাওয়া যে পথ, সে ধরনের একটা পথ সে কিন্তু বেছে নেবে এবং সে সেটাকে সফল করবে বাংলাদেশের বুকে। সে কারণে ২০০৯ সালে তারা যখন সরকার গঠন করে তখন তাদের ভেতরে ছিল অন্যদের সাথে একটা প্যাকেজ, আমাদের সীমানার বাইরের কোনো কোনো শক্তির সাথে, প্রভুদের সাথে তারা একটা প্যাকেজ তৈরি করেছে। সেই প্যাকেজে যে সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, বাংলাদেশে আর কোনো ভিন্ন মত থাকবে না, বাংলাদেশে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, বাংলাদেশে তারা যা চাইবে তাই হবে। বাংলাদেশ অফিসিয়ালি কিন্তু স্বৈরতান্ত্রিক একটা দেশ। সুতরাং বাংলাদেশে মানুষের যে অধিকারগুলো আছে, সাংবিধানিক মানবাধিকার আপনি যা কিছুই বলেন, সেগুলো লুণ্ঠিত হয়ে আসছে গত ১৭ বছর ধরে এবং সেটা কিন্তু হতে থাকবে। তো আজকে ছাত্ররা যে আন্দোলনটা করছে, আন্দোলনটা তো নতুন না, এর আগেও হয়েছিল, তাই না? এবং সরকারি প্রচেষ্টায় আন্দোলনটি দীর্ঘ ৫ বছর। এখন তখন সরকার একটা পরিপত্র জারি করে বাধ্য হয়ে যে সকল কোটা, সেটাও কিন্তু এক ধরনের আক্রোশের বহিঃপ্রকাশ, যে সকল কোটা বাতিল করে ফেলা। কেউ কিন্তু কখনো বলেনি যে সকল কোটা বাতিল করে দাও, সংবিধানেও সেটা নেই। আপনার অনগ্রসর জনগোষ্ঠীর জন্য একটা কোটা ব্যবস্থা থাকতে হয়, পৃথিবীর বিভিন্ন দেশে এটা আছে। কারণ আপনার দেখা যাচ্ছে যে যুগের পর যুগ শতক ধরে মহিলারা পিছিয়ে থাকে, সুতরাং তাদেরকে একটু সুবিধা দিতে হয়। আপনি যেখানে একটু অন্য জাতিগোষ্ঠী আছে যারা খুব সংখ্যায় কম, তাদেরকে একটু সুবিধা দিতে হয়, জেলাভিত্তিক দিতে হয়। এতে কিন্তু কারো কোনো সমস্যা কখনো ছিল না। মেয়েদেরকে দেওয়ার ক্ষেত্রে, আমাদের পার্বত্য অঞ্চলের ভাই বোনদেরকে দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না। এমনকি জেলাভিত্তিক এগুলো নিয়ে আমরা কোনো সমস্যা কখনো ভুগিনি। সমস্যাটা হচ্ছে ২০তম BCS যখন শুরু হয় তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তখন প্রথমবার তারা আপনার এই কোটা সিস্টেমটা চালু করে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ ভাগ, অর্থাৎ মুক্তিযোদ্ধা বা তাদের যে পরিবারের সন্তানরা তাদের জন্য ৩০ ভাগ। এটা তো অসম্ভব একটা ঘটনা। আপনি চলে গেল 56% সব মিলে। তারপরে তো আমরা এখন বলি যে প্রশ্ন ফাঁস, এটাও কিন্তু আরেকটা কোটা। তো সব মিলে দেখা যায় ৯০ ভাগ চলে যায়, ১০ ভাগ থাকে মেধাবীদের জন্য। তো একটা দেশে সার্ভিস সেক্টরে যদি ১০ ভাগ, কিংবা আপনি যদি ৫৬ ভাগটাও ধরেন, ৫৬ ভাগটা হচ্ছে এটা একেবারে আপনি সাংবিধানিকভাবে বা আইনগতভাবে, তারপরে মানুষেরা বলাবলি করছে যে প্রশ্ন ফাঁস হয়ে গেলে তো আরেকটা ভাগ তৈরি হয়ে যায়, তদবির। তো শেষ পর্যন্ত মেধার ভিত্তিতে থাকছে ৫ থেকে ১০ ভাগ।
তো ছাত্ররা তো আন্দোলন করবেই, ছাত্র আন্দোলন করবে না। আমরা একসময় বলতাম বিসিএস কাদের জন্য, বিসিএস হচ্ছে মধ্যবিত্তের জন্য, গরিবের সন্তানদের জন্য, তারা স্বপ্ন দেখতো। এখন সরকার এটা একটা খেলা খেলেছে, তারা করেছে কি জানেন, তারা এই যে পরিপত্রটা প্রথমে দিয়েছিল সেটাও আক্রোশের বহিঃপ্রকাশ সব কিছু বাদ দিয়ে তারপরে আবার এখন এসে আদালতের মাধ্যমে ঘোষণা দিল যে 30% মুক্তিযোদ্ধা থাকবে। আদালতের কি দরকার ছিল এ ধরনের একটা রায় দেওয়ার? এটা গভর্নমেন্ট 18তে এটাকে থামিয়ে দিল এবং মুক্তিযোদ্ধাদের দিয়ে এই মামলাটা করলো। তার মানে কি এবং গত পরশুদিন প্রধানমন্ত্রী তার যে ভাষণে উনি ক্লিয়ার বলেছেন যে আদালত যে পর্যন্ত রায় না দিবে ওই পর্যন্ত অপেক্ষা বাজে, করতে। শোনেন আমি একটা কথা বলি, এই সমস্ত কথাবার্তা বাজে, এগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে নেই। যখনই একটা ক্রাইসিস তৈরি হয় তখনই কালো কাপড় পরে মাথায় পট্টি দিয়ে সে চলে আসে এবং জাতির সামনে কান্নাকাটি করে এসব সেসব বলে। মানুষ এখন আর এগুলো খায় না। একটা সময় ছিল মানুষের দুর্বলতা, বাংলাদেশি জাতিরা এমনিতেই, বাংলাদেশি জাতির সদস্যরা এমনিতেই একটু মানসিকভাবে দুর্বল, তাদের সব কিছুতেই ভুলে যাওয়ার একটা অভ্যেস আছে এবং ক্ষমা করে দেওয়ার একটা প্রবণতা আছে। তো সেই জায়গাটা সে মনে করেছে আবারও ব্যবহার করবে। এগুলো এখন আর কেউ খাচ্ছে না। আমাদের বাচ্চারা, আমাদের ছাত্রীরাও কিন্তু তার কোনো দাবি মেনে নিচ্ছে না। সে বলছে যে সব কিছু করে দেবে। দেখেন আদালতের উপর তাদের যে প্রভাবটা, যেই এটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে, সেটা চলে এসছে হলো রবিবারে। তো কেন কিভাবে? শেখ হাসিনা যা চাইতে হয়, শেখ হাসিনার দেশে শেখ হাসিনার কথাই আইন। এখন আপনি যে জিজ্ঞেস করলেন যে সরকারের মনোভাবটা কী কী, তাদের মনোভাবটা সিম্পল, একদলীয় স্বৈরতান্ত্রিক একটা দেশ প্রতিষ্ঠা করা, যেটার খুব কাছাকাছি তারা চলে এসছে অন্যদের সহায়তায়। সুতরাং এখানে আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েগুলো প্রাণ দিচ্ছে, আপনাকে এই জায়গাতে কনসেন্ট্রেট করতে হবে। এখন আমি জানতে চাচ্ছি যে সরকার কেন আন্তরিক না? তারা কি চাচ্ছে যে এই ছেলে মেয়েগুলোর প্রাণের বিনিময় এটা স্টাবলিশ হোক? বলছেন আপনি তো নির্বাচিত হননি জনগণের ভোটে, আপনার তো জনগণের ম্যান্ডেট নেই। আপনি স্বৈরতান্ত্রিক পন্থায় সে 2008 সাল থেকে শুরু করে আজ অবধি 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন হচ্ছে বিতর্কিত, একতরফা, একপেশে এবং যেগুলোতে অংশগ্রহণ ছিল না। সুতরাং একটা অনির্বাচিত স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাটা দেশে চলছে শেখ হাসিনার নেতৃত্বে। এখানটাতে অনেক সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়ে গেছে, সেটা পুলিশে আছে, র্যাবে আছে, আর্মিতে আছে, ব্যবসায়ীদের ভেতরে আছে, সাধারণ মানুষের ভেতরে আছে। সুতরাং এরা মিলে এখন দেশটাকে শোষণ করবে, শাসন না। এখন এদেরকে তো সুবিধাগুলো দিতে হবে। দিতে হলে তো আপনাকে আরেকটা নচ্ছার জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা সার্ভিস সেক্টরে থাকবে, প্রশাসনে থাকবে, তারা এদের স্বার্থটা রক্ষা করবে। এখন এর প্রশাসনে আনতে হলে মেধাবী যে ছেলেটা, সে তো শেখ হাসিনার কথা শুনবে না, সে যোগ্যতার ভিত্তিতে আসবে, সে সততার সাথে কাজ করবে, সত্য কথাগুলো বলবে এবং দেশের স্বার্থে কাজ করবে। বাট শেখ হাসিনা তো দেশের স্বার্থে কেউ কাজ করুক এটা চায় না। শেখ হাসিনা চায় তার স্বার্থে, তার আওয়ামী লীগের স্বার্থে অথবা তার প্রভুদের স্বার্থে বাংলাদেশ ব্যবহৃত হোক। সুতরাং তাকে মূর্খদেরকে আনতে হবে, অপদার্থ বদমাইশদেরকে আনতে হবে প্রশাসনে, চাকুরিতে, পুলিশে। সেই জন্য এই কোটা ব্যবস্থা। সুতরাং মনোভাব সিম্পল। আপনি হয়তো আরেকজন আমাদের অতিথির কাছে যাবেন, তো এটাই বলি, মনোভাবটা সিম্পল। মনোভাবটা হচ্ছে কোনো ডিসেন্ট থাকবে না দেশে, ভিন্নমত থাকবে না। আমি আপনি থাকবো না তো, জি, এখানে একমত একই কথা। আওয়ামী লীগের বাচ্চারা থাকবে, জি, এখানে কোনো ভালো মানুষ থাকতে পারবে না। এখানে বদমাশ, অপদার্থ, গুন্ডা, পান্ডা, নোংরা যারা আছে এরা থাকবে। এরা দেশ শাসন করবে, শোষণ করবে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, বাংলাদেশে বাইরে পাঠিয়ে দেবে। অথবা আপনার আমার কোনো অধিকার থাকবে না। অধিকারবিহীন একটা নষ্ট ভূমিতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে। এবং তাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এখানে বিএনপি বলেন, জামায়াত বলেন, কোনো রাজনৈতিক দল থাকবে না, আপনারা আমার সাংবিধানিক কোনো অধিকার থাকবে না, আপনি আমি বেঁচে থাকবো হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, দ্বিতীয় না, অধিকার থাকবে না। Exactly. ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি তো স্টুডেন্ট পলিটিক্সের সাথে দেশে ইনভলভ ছিলেন, বাংলাদেশের এই প্রেক্ষাপটে আপনি প্রবাস থেকে কি দেখতে পাচ্ছেন, তাদের ভবিষ্যৎ কি স্টুডেন্টদের? আচ্ছা, আমি একটু আগে যাই পুরো ঘটনাটার। কারণ স্টুডেন্ট পলিটিক্স তো বাংলাদেশ আর বাইরের কোথাও কোনো আলাদা কিছু না। স্টুডেন্ট পলিটিক্স করার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের যে নিজস্ব যে অধিকারগুলো, সেগুলো নিয়ে তারা ফোকাস করে সবসময় পলিটিক্সটা করবে। এবং এটাকে একটা আতুরঘর হিসেবে ধরা হয় যে এখান থেকে তারা পলিটিক্স শিখে পরবর্তীতে দেশের জন্য কন্ট্রিবিউট করবে আর কি, একজন সুনাগরিক হয়ে উঠবে, ভালো পলিটিশিয়ান হয়ে উঠবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন এখানকার আমি যখন গ্রিনিচের ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, তখন কিন্তু এখানে গভর্নমেন্ট একটা, সামভাবে হয়তো খেয়াল করবেন যে গভর্নমেন্টের একটা কার্ড ছিল কিন্তু স্টুডেন্টের ওই যে সাবসিডির উপর, গভর্নমেন্ট হ্যাঁ উপর না, একটা লোন যে পেত বা যে সাবসিডিগুলো দিত ওগুলোর পর টরি গভর্নমেন্ট এটা একটা কার্ড হয়েছিল আসার পরে। তো তখন কিন্তু সারা ইউকে থেকে স্টুডেন্টরা আসলো, এসে পার্লামেন্টে আমরা গেলাম ওই তো তখন ওখানকার পুলিশের ভূমিকা ছিল প্রোটেকশন দেওয়া, আমাদেরকে রাস্তা দেখায় নিয়ে যাওয়া, আমাদেরকে প্রতিটা স্টুডেন্টরা এবং আমাদের পানি পর্যন্ত তারা প্রোভাইড করেছে। হ্যাঁ, তো আর বাংলাদেশের যে স্টুডেন্ট পলিটিক্সটাই প্রেক্ষাপটে আপনি এখন দেখেন,
একটা মুভমেন্ট আমাকে দেখান গত 15-20 বছরে যেটা স্টুডেন্ট ফোকাস হয়েছে। মানে যে আইন শৃঙ্খলা বাহিনী এটাই না নিরাপদ স্টুডেন্ট যে গ্রুপগুলো আছে বিভিন্ন ধরনের ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্রদলের কথা তো বাদই দিলাম, 15-16 বছর তো তাদের কোথাও দেখি না ইয়ের মধ্যে, কিন্তু ছাত্রলীগ তো মেইনলি পত্রপত্রিকা, টিভিতে, চ্যানেলে সব জায়গায় আমরা ওদেরই দেখি। এদের কর্মকাণ্ডই সব সময় দেখি পলিটিক্যাল কর্মকাণ্ড, এদের নিজস্ব কোনো ইস্যু ছিল না। না জাতীয় স্বার্থ দূরে থাকুক, স্টুডেন্টদের জন্য যে অধিকার বা তাদের মান উন্নয়নের জন্য যে কোনো আন্দোলনের রাস্তায় নামায়, এগুলি ছাত্রলীগকে কোনোদিন আমরা করতে দেখি নাই। আমরা যা নিউজ পাইতাম নিউজ পেপারে বা যা আপনাদের মাধ্যমে যেসব নিউজ পাই দেখি, ছাত্রলীগ শুধু টেন্ডারবাজিতে ব্যস্ত, ছাত্রলীগ শুধু চাটুকারিতায় ব্যস্ত, কিভাবে এই সরকারকে ক্ষমতায় রাখা যায় তাদের গুন্ডা হয়ে রাস্তায় অন্য সব ছাত্র যে রাজনীতি যারা করে, যেসব দলের সাথে যারা ছিল তাদেরকে কিভাবে নির্মূল করা যায় সেই কারণে দেখলাম। এবং এই যে রিসেন্ট ঘটনাটা, এই যেই মুভমেন্ট এখন চলছে বাংলাদেশে, এটা একদম 100% পিওর একটা জিনিস। কারণ নিজের দেশে আপনি যদি নিজেই অধিকার বঞ্চিত হয়ে তৃতীয় শ্রেণীর নাগরিক হন, তাহলে সেই দেশে থেকে আপনার লাভ কি? আপনি সেই দেশের কি নাগরিক হইলেন? আপনি একটা জায়গায় ধরেন 18 কোটি মানুষ বলে, 3 লাখের মতো মনে হয় মুক্তিযোদ্ধা হবে, সাইম ভাই আমি জানি না নাম্বারটা, এক্সাক্ট নাম্বারটা। তো 3 লাখ যদি মুক্তিযোদ্ধা হয়, মুক্তিযোদ্ধা তো গোটা দেশের মানুষই মুক্তিযোদ্ধা। না আমি ওখানে আসছিলাম, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল খুবই কম। হ্যাঁ না আমি ওই জায়গাতে আসছিলাম যে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটধারী 3 লাখ সম্ভবত গভর্নমেন্টের হিসাব অনুযায়ী সার্টিফিকেটধারী। তো এরা মাঠে ময়দানে মুক্তিযুদ্ধ করেছে, তাই না? তো এর মধ্যে অর্ধেক তো দেখা গেছে দেশের বাইরে ছিল, অন্য প্রতিবেশী দেশে ছিল, তারা এসে হ্যাঁ না তারা এসে পরে আবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এসে, এবং পত্রপত্রিকায় দেখছি যে হাফই হচ্ছে ভুয়া এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট, যে এটা হাফই হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। তাহলে 18 কোটি মানুষের মধ্যে যদি এই 3 লাখ মানুষ 30% চাকরির মানে এদের জন্য সংরক্ষিত, তারপরে ধরেন এই যে 10%, এই একটা আমি একটা নাম্বার দেখছিলাম স্ট্যাটিস্টিক্যালি, যে 50 নিচে সাধারণ মানুষ, তার উপর হচ্ছে আবার প্রশ্ন ফাঁস, তাই না? সেই প্রশ্ন ফাঁসে সাইম ভাই যেভাবে বললো যে আবার ঘুরে ফিরে সেই বল তাদেরই কোর্টে। তাহলে সাধারণ মানুষ, 18 কোটি মানুষের জনপ্রতিনিধিত্ব কারা করবে? কোন বাচ্চারা করবে? কোন ছেলেমেয়েরা করবে? তাদের সুযোগটা কোথায়? এখানকার এখন যে মুভমেন্টটা হচ্ছে এইটা একদম 100% এদের একটা ইনোসেন্ট একটা মুভমেন্ট, এবং এটা অধিকার, তাদের অস্তিত্বের প্রশ্ন, তাদের অস্তিত্বের প্রশ্ন। এবং এর সাথে আমি আরেকটু যোগ করছি যে যেভাবে পত্রপত্রিকা দেখছি যে সব রাজাকার, আমার নিজের ফ্যামিলিতে অনেক মুক্তিযোদ্ধা, তো ওই হিসাবে তো আমিও রাজাকার হয়ে যাই। হ্যাঁ, তো সব ওই ওনার হিসাব মানে সরকারের হিসাব ছাড়া সবাই রাজাকার। তো তাহলে ধরেন এই সিচুয়েশনে বলবার কিছু করার নাই, তো স্টুডেন্টদের আর তো কোনো রাস্তা খোলা নাই, আর কোনো পথই ছিল না বাকি। এখন রাস্তায় নামা ছাড়া এদের কোনো পথ নাই, এবং এইটাই একমাত্র তাদের মানে ওয়ে আউট, এইভাবেই মানে তারা খুঁজে পাবে, এছাড়া এদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। প্রিয় দর্শক, শুনছিলেন বর্তমান পরিস্থিতি। আমি একটু মনে করিয়ে দিতে চাই 1971 সালে মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনায় যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিলেন, তাদেরকে সাহায্য করেছিল পথে পথে, ঘাটে ঘাটে, জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে শরণার্থীরা। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে যারা ঢাকায় আসছেন তাদেরকে পানি দিয়ে সাহায্য করছেন সেই লোকাল গ্রামের লোকজনেরা। তাদেরকে রাস্তায় রাস্তায় মানুষ অভিনন্দন জানাচ্ছেন। ভিডিও ফুটেজ আমরা পাচ্ছি না, কিন্তু আমরা একের পর এক ফোন পাচ্ছি, আমরা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। এ যেন মনে হচ্ছে আর একটা মুক্তিযুদ্ধের চেতনা জেগে উঠেছে। সাইম ভাই, আপনি কি মনে করেন এই চেতনা কি সেই চেতনার সাথে মানে মিল রয়েছে কিনা? দেখুন, যুগে যুগে যখনই একটা ক্রান্তিকাল তৈরি হয়, যখনই আপনি অধিকার বঞ্চিত হতে চলেন, আপনার অধিকারের উপর আঘাত আসে, তখনই কিন্তু একটা বিপ্লব সংগঠিত হয়, তাই না? প্রত্যেকটা বিপ্লবের গুরুত্ব আছে, সেটা সফল হোক বা না হোক, কিংবা আপনার চাহিদা অনুযায়ী সেটার ফলাফল আসুক বা না আসুক। আজকে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের এই ছোট ছোট বাচ্চারা যে অধিকার আদায়ের সংগ্রামে নেমেছে, এটা তো একেবারেই প্রত্যাশিত। আপনি একটা অপদার্থ সরকার, একটা অনির্বাচিত সরকার তাদের অলিগারদের দিয়ে দেশ শাসন করতে চাচ্ছে। তো সমস্যাটা কিন্তু আজকে শুধু কোটার মধ্যে আর সীমাবদ্ধ নেই। এখানে তারা দিয়েছে, এখানে 6 দফা 10 দফা আমি বুঝি না, এক দফা প্রথম দাবি, এখানে একটাই দাবি, এখন একটাই দাবি থাকবে, সেটা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, চলে যেতে হবে, নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তারা আমাদের অধিকারের কথা শুনবে এবং আমাদের অধিকার তারা বাস্তবায়ন করবে। নির্বাচন অন্য একটা সরকার অনেক পরে। এখন তো আমরা যা দেখতে পাচ্ছি যে
ছাত্রছাত্রীদের এক দাবি যে এই সরকার কিভাবে পদত্যাগ না, করবে। আমি তো সে কথাটাই বললাম। আজকের দিনটাতে দাবি তো একটাই, যে শেখ সরকার হাসিনাকে পদত্যাগ। চলে যেতে হবে। জি। আজকে তিনি নানা ধরনের কল্পকাহিনী করছেন, তাই না, নাটক করছেন। উনি কালো কাপড় পরে আসছেন, উনি বলে দিচ্ছেন যে আদালত বসবে হচ্ছে রবিবারে ওনার ইচ্ছেতে, এবং ওনারা ইঙ্গিত দিচ্ছেন যে আদালত ছাত্রছাত্রীদের কথা মেনে নেবে। কিন্তু তাহলে উনি কেন স্টপ করিয়ে, আদালত না যাওয়ার আগেই তো উনি স্টপ করাতে পারতেন, যে গতবার যেটা করেছেন, আমাদের সাথে বসো বা আমি তোমাদের সাথে বসি। উনি কেন উস্কানি দিয়ে এটাকে এই মৃত্যুর দিকে ঠেলে দিলেন? এই যে স্কুলের ছাত্র, রেসিডেন্সিয়াল মডেলের একটা ছাত্র যেভাবে মারা গেল, ছাত্রী তার বাবা মা যেভাবে কাঁদছেন, এইটা তো থামাতে পারবেন। এই জাগরণ, এই যে মানে আন্দোলন, আমার কাছে মনে হচ্ছে যে এই আন্দোলন আর এখন কেউ বাধা দিলেও থামবে না। দেখুন, এই যে কষ্ট, এই যে বেদনা, হাজার বছর ধরে এটার পরম্পরা থেকে যাবে। বিনা কারণে আমাদের এতগুলো ছাত্রছাত্রীকে মেরে ফেলা হলো। কি চাচ্ছিল তারা? তারা মেধাভিত্তিক একটা সমাজ ব্যবস্থা চাচ্ছিল। এটা তো কোনো দোষের কিছু হতে পারে না। পৃথিবীর যে কোনো সভ্য দেশ, যে কোনো সভ্য সমাজ, সভ্য জনগোষ্ঠী চাইবে যে মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আপনি আমি তো চাইবো যে প্রশাসনে, পুলিশে, আর্মিতে মেধাবীরা যাক। আওয়ামী লীগের, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা না যাক, এটাই তো আমরা চাইবো, তাই না? কিন্তু শেখ হাসিনার দরকার হচ্ছে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডাদেরকে এখানে ঢোকানো, এবং সেটার জন্য তো একটা ওয়ে বের করতে হবে। সেই ওয়েটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। তাদের কিছু কিছু লোক বলবে, যেমন দেখবেন যে এরাও তো প্রিলিমিনারি পাস করে আসে, লিখিত পাস করে আসে। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমি তো বিসিএস কোয়ালিফাই করা, আমি জানি 20তম বিসিএসেই আমি কিন্তু কোয়ালিফাই করেছিলাম, যেখানে প্রথম মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কোটাটা শুরু হয় 30%। সেই সময়টাতে দেখেন, প্রথমবারের মতো তারা 200 মার্কস ভাইভাতে করলো, এবং 200 মার্কসের মধ্যে আমি পেলাম মাত্র 120, কোনো রকম পাশের। কারণ তারা বুঝে গেছে যে আমি তাদের লোক না। যে প্রশ্নগুলো করলো, কাজী গোলাম রসুলের বোর্ড ছিল সেটা, সেখানে তার সাথে যারা আপনার প্রশ্নকর্তা ছিলেন, তারা আমাকে শুরু করলেন অবান্তর মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন করা, স্বাধীনতা বিষয়ে প্রশ্ন করা। একটা পর্যায়ে আমার উত্তরে তারা বুঝে গেছে যে আমি তাদের লোক না, অতএব আমাকে দমাতে হবে, আমি যেন না আসতে পারি। কোনো রকম 5 মার্কস দিয়ে দিল। হয় যে আজকে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা আছে, সেই বিসিএসে পাশ করেছে, তখন তারা গর্ব ভরে হলে বলতেছিল যে তারা 170-80 পেয়েছে, 190 পেয়েছে, সেটা দিয়ে তাদেরকে এখানে আনা হয়েছে। তো এই যে 200 মার্কস করা ভাইভাতে এবং মুক্তিযোদ্ধা করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রলীগ, গুন্ডা লীগের সদস্যদেরকে এখানে অন্তর্ভুক্ত করা, এখানে নিয়ে আসা, এবং তাদের মাধ্যমে তারা যুগের পর যুগ, তারা সারা জীবন ধরে রাজত্ব করা, অর্থাৎ বাংলাদেশকে একটা রাজত্ব তারা প্রতিষ্ঠা করবে। উনি এখন রানী হয়ে গেছেন, তাই না? এখন বিষয়টা হচ্ছে, মুসিব একটা ভালো কথা বলেছে, সেটা হচ্ছে যে এখানে আমাদের কিন্তু আর কোনো অপশান নাই, ছাত্রছাত্রীদের কিন্তু আর কোনো অপশান নাই। এটা ওয়ান ওয়ে, এখান থেকে কিন্তু আর আপনার পিছু ফেরার কোনো, আপনি মারা গেলে মারা যাব, কিন্তু আপনাকে এই আন্দোলনটা সফল করতেই হবে। শেখ হাসিনার পতন ঘটাতেই হবে। শেখ হাসিনার পতন ছাড়া আপনি কিসের কোটা বা অন্য কিছুর কথা বলছেন? বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছুই তো থাকছে না। আপনি বাংলাদেশের বুক দিয়ে ভারতের ট্রেন যাবে, তাই না? ট্রানজিট বলেন, ট্রান্সশিপমেন্ট বলেন, যা কিছুই বলেন, সব কিছু কিন্তু সুবিধাটা অন্য দেশকে দেবার জন্য আপনার একের পর এক পরিস্থিতিটা তৈরি করা হয়। আজকে কিন্তু দেখেন, আজকে এই কোটা বিরোধী যে আন্দোলনটা, সেই আন্দোলনটা, আমি কোটা বিরোধী আন্দোলনটা সরকারের একটা ষড়যন্ত্র বলে আমিও মনে করি প্রথম দিকটাতে, কিন্তু এটা হাতছাড়া হয়ে গেছে, এটা নাগালের বাইরে চলে গেছে। আমাদের ছোট ছোট বাচ্চারা এটাকে নিয়ে গেছে আজকে স্বাধীনতার আন্দোলন। বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন এখন কিন্তু কোটা বিরোধী আন্দোলন আপনি বললে হবে না, এটা স্বাধীনতার সার্বভৌমত্বের সংগ্রাম, এটা আরেকটা মুক্তিযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধে আমরা যদি জিততে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব কিন্তু শেষ হয়ে যাবে। সুতরাং এখানে মুসিবের কথাটাতেই আমি থাকবো। এটা ওয়ান ওয়ে। আপনি যদি মনে করেন ওদের কি হবে, আপনি একটা ছেলে এভাবে হাত দুদিকে প্রসারিত করে সে বুকটা চিতিয়ে পুলিশের দিকে বলেছে গুলি করো, কোন সভ্য দেশের পুলিশ গুলি করতে পারে? কোনো ধারার ভিতরে ছিল না। আপনি কিসের ধারা? মানবিকতা বলেন, সভ্যতা বলেন, ভদ্রতা বলেন, নর্মতা বলেন, চিন্তা চেতনার কথা বলেন, কোন মানুষ কখনো আরেকজনকে এইভাবে গুলি করতে পারে? বাংলাদেশের বুকে এটা হচ্ছে, এবং প্রকাশ্য মিডিয়ার সামনে এইভাবে শুট করা, যা মানে বিশ্বব্যাপী। আপনাদেরকে দিয়ে দিই, এখানে মুসিবের কথাটা শুনবো। একটা তথ্য আপনাকে দেই রাকেশ ভাই, পৃথিবীর ইতিহাসে যত স্টুডেন্ট কিলিং হয়েছে, বিভিন্ন রেজিম, স্বৈরাচাররা যত স্টুডেন্ট কিলিং করেছে, বাংলাদেশ এখন 4th চলে গেছে। এত বড়, এটা চতুর্থ স্টুডেন্ট কিলিং বাংলাদেশে হয়েছে। এটা কিন্তু পরিসংখ্যান। সুতরাং আজকে মরে তো যাচ্ছি, 14 বছরের বাচ্চাকে মেরে ফেলছে। এবং পুলিশের আজকে ভিডিও দেখেছি, যেটা হয়তো কেউ গোপনে ধারণ করে তারপর আপনার পোস্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। পুলিশ ছাত্রছাত্রীদেরকে বলছে আমাদের উপরে নির্দেশ আছে তোমাদেরকে গুলি করে দেওয়ার।
আপনি চিন্তা, এই নির্দেশ কে দিয়েছে? শেখ হাসিনা। তাহলে যেই শেখ হাসিনা আমার সন্তানের উপর গুলি করবার জন্য নির্দেশ দেবে, সেই শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকবে কেন? সে থাকতে পারবে না। এখানে আজকে যদি ছাত্রছাত্রীদের সাথে গোটা দেশের মানুষ তো নেমে এসছে, তাই না? তাদেরকে রাস্তায় থাকতে হবে, রাজপথে থাকতে হবে, এটা ছাড়া যাবে না। শেখ হাসিনার পতন পর্যন্ত এই আন্দোলনটা চালিয়ে গেলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটা রক্ষা পাবে। আপনি কোটা বাদ দেন, আরে কোটা তো হইলো তো বাংলাদেশের, রাকেশ ভাই, কোটা তো হইলে তো বাংলাদেশের পোলাপানি তো ধরেন চাকরি পায়, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই তো থাকবে না। সুতরাং আপনাকে এখন জাস্ট লুক অ্যাট দিস, যে স্বাধীনতার সার্বভৌমত্বটা বাঁচানোর জন্য শেখ হাসিনার পতন অনিবার্য। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে যে চেতনা, তারা যে কোটা থেকে বেরিয়ে এখন স্বাধীনতা এবং বাংলাদেশের, তারা বলছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এখান থেকে তারা কোন দিকে যাচ্ছে? এদিকে দেশ স্বাধীনের আরেকটি পর্ব। আচ্ছা, আমি ওই কথা আসার আগে আমি একটু বলি যে রিসেন্টলি যে ছেলেটা শহীদ হয়েছে আবু সাইদ, তার পরিবারের 9টা সন্তান, তার বাবা মার, হ্যাঁ, 9টার মধ্যে একমাত্র সে হচ্ছে শিক্ষিত ছিল এবং সে স্বপ্ন দেখছিল সে বিসিএস ক্যাডার হবে। তার বোনের একটা ইন্টারভিউ দেখছিলাম আর কি, তার মৃত্যুর পরে খুব বিলাপ করছিল যে আমরা বলতে পারবো যে আমার ভাই বিসিএস ক্যাডার। তো 9টা বাচ্চার মধ্যে সে একমাত্র বাচ্চা শিক্ষিত এবং সে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছিলেন না। আর পত্রিকায় অন্যভাবে আমরা দেখছি পত্রিকায় যে এক মুক্তিযোদ্ধা 60টা বাচ্চার মধ্যে 5 জনই সে কোটায় সে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, তো এই সবগুলো কোটা যখন আপনি অ্যাডাপ্ট করবেন তখন দেখবেন যে বিলো 50 সাধারণ মানুষের জন্য এর মধ্যে আবার প্রশ্ন ফাঁস। হ্যাঁ, সেই প্রশ্ন ফাঁসের 80% আবার তাদের নিজেদের লোকজনের মধ্যেই চলে যাচ্ছে যে কোনোভাবে। হ্যাঁ, তো এই আবু সাইদ, আমি তো মনে করি যে ও মরে গিয়ে বেঁচে গেছে, কারণ ও যদি বিসিএসে বসতো ওর কোনো চান্সই থাকতো না। হ্যাঁ, এই কোটার এত বড় পাহাড় পার হয়ে এত বড় প্রশ্নভাসের এই জঞ্জালের মধ্যে দিয়ে ও কোনোভাবেই ওখানে যেতে পারতো না, ও মরেই বেঁচে গেছে। আর ও আরও দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন সরকার এখন সরকার বলছে সব রাজাকার, তাই না? যারা কোটার জন্য আন্দোলন করছে সব রাজাকার, খুব বড় গলায় বলছে তারা সব রাজাকার, এবং 2-1 জন বলছেন যে তাদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। তো বাংলাদেশে জন্ম এদের, বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশ ছেড়ে কই যাবে? হিটলার যেরকম গ্যাস চেম্বারে মানুষ ঢুকায় মেরে ফেলছিল, এখন কি এরা আমাদের যারা আমরা সরকারের পা চাটতে পারি না, আমাদের কি সবাইকে 18 কোটি মানুষকে গ্যাস চেম্বারে ঢুকায় মেরে ফেলবে? এটাই কি সরকারের চাওয়া, নাকি সব বঙ্গোপসাগরে আমাদের ফেলে দিবে সব বাচ্চাদেরকে? আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আপনি বললেন যে মরে বেঁচে গিয়েছে, তার মানে কি এই ছাত্রছাত্রীরা তারা বুঝে গিয়েছে যে এ দেশে থাকলে এইভাবে নির্যাতিত হয়ে এক সময় তাদেরকে মরতেই হবে, তাই মরার আগে জীবন দিয়ে যাচ্ছে? এটা কি তারা অ্যাবসলিউটলি রাইট, কারণ এই যে সিচুয়েশন এসে দাঁড়াইছে দেশের, তারা মরে যাচ্ছে, মানে জীবন দিয়ে দিচ্ছে, একটু ভয় নাই। আপনি দেখেন এই যে নিউজ পেপারগুলো দেখেন, বিন্দু মাত্র ভয় নাই। বাচ্চারা ছোট বাচ্চা, কত 18, 19, 20 এরকম বয়স, বলছে বাসায় বলে আসছি যে যদি মরে যাই ডেড বডি যেন এই রাস্তায় ফালা রাখে, কেউ যেন না তুলে, যখন আমার ভাই বোনদের বিজয় মিছিল বেরোবে তখন যেন আমার লাশটা নিয়ে যায়। এই যে মানসিক শক্তি ভাই, এটা তো আমার নাই, এত বড় সাহস তো আমার নাই। ভিডিওটা বেরিয়েছে যে আদেশ আছে গুলি করে দেওয়ার, ওটা শোনার পরও তো ছাত্রছাত্রীরা মাঠে আছে, ওদের কোনো ভয় নাই। মানে কারেক্টলি বলছে, তার মানে ভয়ের ঊর্ধ্বে উঠে গেছে দেশের মানুষ এবং স্পেশালি আমাদের ছাত্রছাত্রীরা, এবং মরছে কিন্তু তারা থামছে না, না কোনোভাবেই তাদের কোনো জানি এটার পিছনে ফেরার কোনো রাস্তা নাই, কারণ ওদের অস্তিত্বের লড়াই। দেশে থেকে কি করবে? লেখাপড়া। এক রিক্সাওয়ালা ইন্টারভিউ দেখছিলাম, বললো যে আমি রিক্সাওয়ালা, আমার ছেলে যদি আমি লেখাপড়া করে মাস্টার্স করাই তো সে তো চাকরি পাবে না, সে আবার রিক্সাই চালাবে, তাহলে আমার শিক্ষা ব্যবস্থায় পুরো সিস্টেমই তো আপনার ভেঙে যাবে, সিস্টেম তো আপনার কাজ করবে না। মৃত্যুর সংখ্যা যে তারা গোপন করে যাচ্ছে, এটা মানে আমরা পাওয়ার উপায় কি? মিডিয়ারা কি সোচ্চার হবে? এটা চলে আসবে। শোনেন, একটা কথা বলি, এগুলো কখনো গোপন থাকে না। অলরেডি তো অফিসিয়ালি আপনি 50 জনের ওপরে চলে গেছে, তাই না? কিন্তু আমরা জানি যে এটা 100-র উপরে। 100-র উপরে ছাত্রছাত্রীকে মেরে ফেলা, এটা বললাম যে পৃথিবীর ইতিহাসে যত ছাত্রছাত্রী হত্যা হয়েছে, শিক্ষার্থী হত্যা হয়েছে, আজকে বাংলাদেশ 4র্থতম অবস্থায় চলে এসছে। তো এই সংখ্যা চলে আসবে, সংখ্যা তো বাড়ছে। তাহলে গতকাল মরেছে, চতুর্থ না, এটা আরো হাইয়েস্ট লেভেলে বাংলাদেশ যাবে, অনেক অনেক উপরে চলে যাবে। হ্যাঁ, এটা বাংলাদেশের, বাংলাদেশ তো মেধা হারাচ্ছে। এই যে যারা আন্দোলনে নেমেছে, এরা কেউ বকে যাওয়া স্টুডেন্ট না, এরা সবাই ভালো স্টুডেন্ট, ভালো স্কুলের, ভালো কলেজের এবং ইউনিভার্সিটির, এবং তারা বিসিএস ক্যাডারে প্রতিদ্বন্দ্বিতা করবে বিধায়ী তারা নেমেছে। এই মেধাগুলো তো শূন্য হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। বললো যে হয়তো সরকার চাই না যে মেধাবীরা টিকে চাচ্ছে না।
মেধাভিত্তিক একটা আপনার সমাজ দেশে ব্যবস্থা যদি গড়ে মেধা উঠুক, এটা থাকে, চায় না। হ্যাঁ। আপনার দেশে যদি মেধা থাকে, মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, মেধাবীরা যদি প্রশাসনে, পুলিশে, আর্মিতে, সরকারে থাকে, তাহলে তো পার্শ্ববর্তী কারো কোনো সুবিধা হচ্ছে না। আমাদেরকে বিকলাঙ্গ করে দিতে হবে, অপদার্থ একটা মূর্খ জাতিতে পরিণত করে দিতে, অলমোস্ট ওখানে আমরা। আমাদের দেশে আপনি এখন দেখবেন যে একটা বিশাল প্রজন্ম তৈরি হয়েছে যাদের উদ্দেশ্য হচ্ছে কোনো শুধু টাকা কামানো, কোনো না কোনোভাবে টাকা কামানো, বিদেশে চলে যাওয়া, টাকা পাচার করে দেওয়া, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা, চুরি চামারি, আপনার সমস্ত কিছুর সাথে এরা জড়িত থাকে এবং এদের অধিকাংশ সরকারি দলের পৃষ্ঠপোষকতা পায়। সুতরাং এদের জন্যে এরা আবার ক্ষমতায় টিকে থাকতে হবে সরকার শেখ হাসিনা। সুতরাং বদমাইশদেরকে তার লালন করতে হবে, পোষণ করতে হবে। যদি বদমাইশদেরকে পোষণ না করে তাহলে তো সে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। সুতরাং তারা চাচ্ছেই না, তারা চাচ্ছেই না। সুতরাং এই জায়গাতেই তো হচ্ছে আন্দোলন। মেধা শূন্যের এই হত্যাকাণ্ড এখন তো সেজন্যই আপনাকে আমাকে একটা জায়গায় তো সোচ্চার টোচ্চার এগুলো কোনো কথা বলে লাভ নেই, এইসব শব্দ বাদ এখন একটাই শেষ করে দিতে হবে এদেরকে যে কোনোভাবে। ইয়েস, হয় বাঁচবো না হয় মরবো। আমার তো মনে হয় এই ক্ষেত্রে আমাদের সাধারণ জনগণের, ছাত্রছাত্রীদের পাশে আরো বেশি সম্পৃক্ত হতে হবে এবং তাদেরই তো ভবিষ্যৎ চলে যাচ্ছে, দেশ নেমে আসতে হবে, নেমে আসতে হবে। গোটা দেশ এখন ঢাকাতে চলে আসতে হবে। আপনি কি মনে করেন? এবং গণভবনে, আমি লাস্ট কথাটা বলি মুসিব বলার আগে, গোটা দেশ এখন গণভবনের দিকে চলে যেতে হবে। ওখান থেকে যত জঞ্জাল আছে সব সাফ করে ফেলতে হবে, মানে এক দফা এক দাবি, জঞ্জাল সাফ করে ফেলতে হবে। এখানে দফা টফা এগুলো আর বলারও কিছু নাই। গণভবন পরিষ্কার করে ফেলতে হবে, করে বাংলাদেশিদের হাতে বাংলাদেশের যেই শাসন ব্যবস্থা সেটা ফিরিয়ে দিতে হবে। তখন আমাদের দাবি দেওয়াগুলো ইনশাআল্লাহ সবকিছুই পূরণ হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ পর্যায়ে অনুষ্ঠানের আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের স্বার্থ আপনারা না দেখলে সরকার দেখবে না। সরকার দেখবে যে আগামী ইলেকশনটা কীভাবে পার পাওয়া যায়, তার অনুগত লোকজন কোটার মাধ্যমে ঢুকে যাতে মাঠে রাখতে পারে, আবার সেই বিতর্কিত ইলেকশন করতে পারে, সেই প্রিপারেশন নেওয়ার জন্যই কোটাকে ফেরত আনছে। সেটা সরকারের স্বার্থ, কিন্তু আপনাদের স্বার্থে আপনারা রাস্তায় নামছেন। এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্য বলা যে আপনারা যেভাবে আছেন ঠিক সেভাবেই, মানে আপনারা আগে যান, যেভাবে আগে যাচ্ছে সেভাবে আগে যান। আর ওই রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা রিলেটেড আছেন, যে পুলিশ বা অন্য সব যাদেরকে নামাইছে ছোট ছোট বাচ্চাদের দমন করার জন্য, তো ওই যে হায়দার আলী একটা গান আছে না, যে নির্মমতা কত দূর গেলে জাতি হবে নির্লজ্জ। আমরা জাতি হিসাবে নির্লজ্জ না, আমি শুধু বলতে চাই যে নির্মমতা কত দূর গেলে সরকার হবে নির্লজ্জ। তবে এই নির্লজ্জতার সীমারেখা সরকার পার করছে। এতটুকু ছোট ছোট বাচ্চাদের যদি বুকে গুলি করতে পারে, যারা বুকে গুলি করেছে তাদের ঘরেও ওরকম সমান বাচ্চা আছে, হচ্ছে ছোট বাচ্চা আছে, ওই সাইজের বাচ্চা আছে, ওই বয়সের হচ্ছে বড় বাচ্চা আছে। তো নির্মমতা একেবারে চরম পর্যায়ে গিয়ে নির্লজ্জতা দেখাচ্ছে। তো এখানে শুধু বলা যে শুধু বাচ্চাদের রাস্তায় ঠেলে দেন না, তার সাথে গার্ডিয়ানরাও নামেন, সারা দেশের মানুষ নামেন। আর এই যারা যেই সব বাচ্চারা রাস্তায় আজকে নেমেছে নিজের অধিকার আদায়ের জন্য, তাদের অস্তিত্ব থাকবে না। এই বাচ্চাগুলো ভবিষ্যৎ নিয়ে আমি খুবই শঙ্কিত। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যাবার আগে বলতে চাই, ইতিহাস বলতে একটি কথা রয়েছে, ইতিহাস রচিত হয় আপনার কর্মকাণ্ডের উপরে। আপনি রাজনীতি মানুষের জন্য, মানুষ সেবার জন্য মানুষ রাজনীতি করে। রাজনীতি মানে ক্ষমতায়ন না, ক্ষমতায়নের বাইরেও কিছু কথা থাকে। আজ যারা প্রশাসনে আছেন, কাল তারা প্রশাসনে থাকবেন না। আজ যারা প্রশাসনে আছেন তাদের পরবর্তী প্রজন্মকে নতুন প্রশাসন আবার দমন করবেন। সুতরাং যদি দেশের প্রতি কারো দেশপ্রেম থাকে, এই বাচ্চাদের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনারা দয়া করে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। এবং সর্বস্তরের জনগণকে বলছি, আপনারা এই বাচ্চাগুলোর জীবনের দিকে তাকিয়ে তাদের পাশে দাঁড়ান এবং আপনাদের প্রতিরোধ আপনারা গড়ে তোলেন। ধন্যবাদ। অবশ্যই সাইম ভাই, আপনি সেই বিষয়টা একটু বলা দরকার বলে আমি মনে করি। সেটি হচ্ছে যে আজকে যারা জীবন দিচ্ছে, আমরা কিন্তু তৃতীয় মুক্তিযুদ্ধে আছি। প্রথম মুক্তিযুদ্ধটা হয়েছিল 1971 সালে, দ্বিতীয়টা হয়েছিল 1975 সালে, এটা আমার বিশ্লেষণ। এবং তৃতীয় মুক্তিযুদ্ধটা আজকে 2024 সালে হচ্ছে। এই মুক্তিযুদ্ধে আমাদের ছাত্রছাত্রী, আমাদের সন্তান, আমাদের জনগণের যারা আত্মাহুতি দিচ্ছেন, যারা স্যাক্রিফাইস করছেন, ত্যাগ স্বীকার করছেন, অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা পাবে যারা আজকে এখানে মারা গেছে। ইনশাআল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে, এই পরিবারগুলোকে সম্মানিত করা হবে। এবং এই পরিবার যেন কষ্ট না করে, আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আছি, বা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে শক্তির যারা, তাদেরকে আমরা প্রতিহত করে যেদিন সফলতা পাবো, ইনশাআল্লাহ এদেরকে সম্মানিত করা হবে এবং এদের
জীবনের প্রতি আমরা কিন্তু আমাদের সেই যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা সন্তানের অভাবটা অনুভব না করতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। উনি একজন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা প্রতিনিধিত্ব করেন। উনি মুখ থেকে বললেন যে যদি ভবিষ্যতে ওনারা এই ব্যবস্থা করবেন, আমি আবারও শোক প্রকাশ করছি, মাগফিরাত কামনা করছি ওই সমস্ত বীর শ্রেষ্ঠ সন্তানদের, যাদের ভূমিকায় এবারের মুক্তিযুদ্ধে মানে জাতি আজ চরম উদ্বিগ্নে জীবনযাপন করছে। এবং আমি অনুরোধ জানাতে যাচ্ছি সেই সকল আমলাদেরকে, ওই সকল অরাজনৈতিক বা রাজনৈতিক মানুষদেরকে যারা ভাবছেন যে আমার ছেলে মেয়েকে আমি বিলাসিতায় প্রবাসে পাঠাবো, প্রবাসের দরজা কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। ভিসা নীতি কিন্তু কঠিন থেকে কঠিনতম হয়ে দাঁড়াবে। প্রিয় দেশবাসী, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।